ইতোমধ্যেই আমরা দেখে আসলাম রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেল প্রকাশ করা হয়েছিল 1911 সালে এবং তার মাত্র 2 বছর পরেই অর্থাৎ 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেল প্রস্তাব করে। বিজ্ঞানী বোর যে বিষয়গুলো চেষ্টা করেছেন তা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ভুলগুলো ছিল সেগুলো একটু শুধরানোর চেষ্টা করেছেন এবং সেখান থেকে তিনি কিছু মডিফিকেশন বা চেঞ্জ এনে তার পরমাণু মডেল প্রকাশ করেন। পরবর্তীতে এই তার পরমাণু মডেলের জন্য তিনি 1922 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। সুতরাং বিজ্ঞানী বোরের পরমাণু মডেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা একটু দেখার চেষ্টা করি বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে কি কি কথাবার্তা বলেছেন। প্রথমত বিজ্ঞানী বোর যে কথাটি বলেন, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। অর্থাৎ তিনি কক্ষপথের আকার এর কথা বললেন যে কক্ষপথগুলো বৃত্তাকার এবং ইলেকট্রনগুলো এই বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান। সো এটি ছিল তার প্রথম স্বীকার্য। 2 নাম্বার তিনি যে কথাটি বলেন তা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ভুল ছিল যে ইলেকট্রনগুলো যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে শক্তি বিকিরণ করতে থাকে এবং ক্রমাগত ক্ষুদ্রতর ব্যাসার্ধের পথে ঘুরতে ঘুরতে একসময় নিউক্লিয়াসে এসে পড়ে। বিজ্ঞানী বোর জাস্ট এই ভুলটি তিনি একটু সংশোধন করেছেন। তিনি যে কথাটি বলেছেন ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তির কথাটি উল্লেখ করেন যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘূর্ণায়মান। অর্থাৎ তিনি জাস্ট এই চেঞ্জটি আনলেন, তিনি কক্ষপথগুলোর শক্তি নির্দিষ্ট করে দিলেন। অর্থাৎ কক্ষপথগুলোর শক্তি নির্দিষ্ট, সুতরাং এই নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন সময়ে সে শক্তির ইলেকট্রনগুলো শক্তির শোষণও করবে না, বিকিরণও করবে না। আবার বলছি, এই মডিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ভুল ছিল যে ইলেকট্রন যদি ঘুরতে থাকে অর্থাৎ কোনো চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে ঘুরতে ঘুরতে শক্তি বিকিরণ করবে এবং ক্রমাগত ক্ষুদ্রতর ব্যাসার্ধের পথে ঘুরতে ঘুরতে একসময় নিউক্লিয়াস এসে পড়বে। বোর যে মডিফিকেশন করলেন তিনি বললেন এবার ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরবে তার শক্তি নির্দিষ্ট। অর্থাৎ এই নির্দিষ্ট শক্তির কক্ষপথে থাকাকালীন অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং যখনই কক্ষপথের শক্তি নির্দিষ্ট হয়ে গেল তখন আর ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব এখানে খাটবে না, কারণ কক্ষপথগুলোর শক্তি নির্দিষ্ট। এখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই বিভিন্ন শক্তির যে কক্ষপথ তাদের শক্তিকে একটি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় যা হচ্ছে এন। এন এর মান হচ্ছে 1, 2, 3 এভাবে এন পর্যন্ত। প্রথম শক্তি স্তরকে বলা হয় n = 1, দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় n = 2, এরকম ভাবে তৃতীয় শক্তি স্তরকে বলা হয় n = 3, চতুর্থ শক্তি স্তরকে বলা হয় n = 4। অর্থাৎ যতই নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব বাড়তেছে ততই শক্তি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরত্ব হবে কক্ষপথের ওই কক্ষপথের শক্তিও তত বেশি হবে। এটি ছিল বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য। 3 নম্বর স্বীকার্য আরো গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে প্রস্তাবনা ছিল সেখানে বোর বলেছেন যে একটি নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। কিন্তু কখন সে শক্তির শোষণ বা বিকিরণ করবে? তখনই সে শক্তির শোষণ বা বিকিরণ করবে যখন সে এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তরে যেতে চাইবে বা উপরের শক্তিস্তর থেকে নিচের শক্তিস্তরে আসতে চাইবে। অর্থাৎ কোনো একটি ইলেকট্রন যদি 2 নম্বর শক্তিস্তর থেকে 4 নম্বর শক্তিস্তরে আসতে চায় তখন সে শক্তির শোষণ করবে। আবার কোনো একটি ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে অর্থাৎ চতুর্থ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ফিরে আসতে চায় এই ক্ষেত্রে সে শক্তির বিকিরণ করবে। সো এটি ছিল
বোরের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য যে যখনই কোনো একটি ইলেকট্রন এক শক্তি স্তর থেকে বা এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে আসবে তখনই শক্তির শোষণ বা বিকিরণ হবে। যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, অর্থাৎ নিম্ন থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ হবে, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন শক্তির বিকিরণ হবে। এবং এই শোষিত বা বিকিরিত শক্তির যে পরিমাণ তা হচ্ছে এই দুইটি কক্ষপথের শক্তির পার্থক্যের সমান। অর্থাৎ শোষিত শক্তির পরিমাণ হচ্ছে 4 নম্বর শক্তি স্তরের শক্তি মাইনাস 2 নম্বর শক্তি স্তরের শক্তি, আর এই ক্ষেত্রে বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে 4 নম্বর শক্তি স্তরের শক্তি অর্থাৎ E4 মাইনাস E3 3 নম্বর শক্তি স্তরের শক্তি। সুতরাং আমরা দেখলাম বোর পরমাণু মডেল প্রথম স্বীকার্য কক্ষপথ বৃত্তাকার, 2 নম্বর স্বীকার্য প্রতিটি কক্ষপথের শক্তি নির্দিষ্ট এবং এই কক্ষপথে থাকাকালীন অবস্থায় সে শক্তির শোষণ বা বিকিরণ কোনোটাই করবে না, এবং এই নির্দিষ্ট শক্তির কক্ষপথগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান যতই নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পাবে n এর মান অর্থাৎ কক্ষপথের শক্তি ততই বৃদ্ধি পাবে। আর যখনই এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন জাম্প করবে তখনই শক্তির শোষণ বা বিকিরণ হবে। যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে শক্তির শোষণ হবে, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তির বিকিরণ হবে। সুতরাং এটি হচ্ছে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল।